অংশগ্রহণ করেছেন বলে। তো আজ আমি যে ব্যাপারটা নিয়ে আলাপ করবো খুব একটা সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে যে ই-লার্নিং। ই-লার্নিং জিনিসটা কি? ই-লার্নিং মানে হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসেস ইউজ করে if that can help you in your learning process, that's what is e-learning. E-learning এর কোনো ডেফিনিশন আমি দেব না। রেডিও is electronic, TV is electronic, computer is electronic. So আপনাদের কাজ হবে কি সবসময় আমার ইন্টারনেট বলার দরকার নেই, সিডি নামও ইলেকট্রনিক। সো আজকে ডেভেলপিং নেশন ইনক্লুডিং বাংলাদেশে আমরা কিভাবে মিনিংফুল ই-লার্নিং ইউজ করতে পারি। আপনারা তো মনে করবেন যে কি ই-লার্নিং একটা নতুন জিনিস, নতুন নতুন টেকনোলজি আসবে চলে যাবে, এরকম থাকছে নাকি? আমি বলছি সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে এসে একই জিনিস দেখি, ই-লার্নিং ইজ ভেরি গ্লোবাল এন্ড ইয়েস ই-লার্নিং ইজ হিয়ার টু স্টে। ই-লার্নিং থাকবে, আগেও ছিল, আরো থাকবে। কিভাবে থাকবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনারা সেটা কিভাবে দিচ্ছেন। তো আজকে আমি একটা ফ্রেমওয়ার্ক ফর ই-লার্নিং, গ্লোবাল ফ্রেমওয়ার্ক ফর ই-লার্নিং আপনাদেরকে প্রেজেন্ট করব। ওই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনাদের ডিসকাশন ক্যারি করতে পারবেন। And if anyone else don't understand Bangla, I'm sorry, but I will use interchangeably Bangla and English. তো বাংলায় বক্তৃতা আমার খুব ভালো লাগে, কারণ আমি বিভিন্ন দেশে যাচ্ছি বাংলা বলতে পারি, তবে আমি জানি মাঝে মধ্যে যেটা বাংলা বলে নেই, কিন্তু ওরা বুঝে না। এটা আমার বাংলায় বক্তৃতা খুব ভালো লাগে, আমার বাংলা তো ভালো না, কিন্তু আমি জানি আমার মন থেকে, আমার হৃদয় থেকে বাংলা যে কথা বলতে পারি। তারপরে আমার একটা সারা জীবনের স্বপ্ন বাংলাদেশ থেকে একটা ভার্চুয়াল ইউনিভার্সিটি করার জন্য। আমার বুক পার্টি ছিল 2001-এ ভার্জিনিয়াতে, আমি ডিক্লেয়ার করেছিলাম মাই ড্রিম ইজ টু হ্যাভ Bangladesh Virtual University. Inshallah, somewhere, sometime, someplace, we'll launch it. So today, my topic would be presenting you with a framework of thinking for new way of learning. Then, সময় থাকলে question answer session আসবো। এখন আপনাকে ফার্স্ট অফ অল চিন্তা করতে হবে who are your stakeholders. এই যে আপনি ই-লার্নিং করছেন, এডুকেশন সিস্টেম করছেন, আপনার স্টেকহোল্ডার্স কারা? কেউ কি বলতে পারবেন প্রথম স্টেকহোল্ডার্স কারা? হাত তুলুন এবং আমাকে উত্তর দিন। Who are the stakeholders? কাদের স্টেকহোল্ডার হচ্ছে যাদের এর মধ্যে একটা ইন্টারেস্ট আছে? কারা? ভেরি গুড, লার্নার্স, স্টুডেন্টস। তারপরে টিচার্স, ইনস্ট্রাক্টরস। তারপর আর কে? টিচার্স, ইনস্ট্রাক্টরস, কনসিডার টিচার্স এখানে। তারপর প্যারেন্টস। How about technical support people? How about organization? So যখন একটা ই-লার্নিং কোর্স দেবেন, এটাতে আপনার স্টুডেন্টদের কনসার্ন শুনতে হবে, টিচারদের কনসার্ন শুনতে হবে, অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনটা এই কোর্স অফার করছে তাদেরও কনসার্ন আছে। তো এই লার্নিং তো একটা ভিলেজ কমিউনিটি that everyone has to pay attention to. আচ্ছা, ছাত্ররা কি চায় অনলাইনে? আমার এক্সপেরিয়েন্স সিন্স 96, ছাত্ররা চায় যে আমরা ই-লার্নিং এ খুব সুন্দরভাবে লেখা, ভেরি অর্গানাইজড, এফিশিয়েন্ট ম্যাটেরিয়াল চাই। এটা ডিমান্ড করে তারা। আর টিচাররা ই-লার্নিং স্টুডেন্টরা ড্রপ আউট করতে পারে। তো টিচাররা চায়, ইনস্ট্রাক্টর চায় থ্রু দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব জায়গায়, যে আমাদের ছাত্ররা এই পদ্ধতিতে থাকুক এবং শিখুক এবং ক্লাসটা শেষ করুক। সো আপনাদের ড্রপ আউটটা যেন কম থাকে। কিন্তু এই ড্রপ আউট কমানোর জন্য আপনাকে ভালোভাবে চিন্তা করতে হবে, ভালোভাবে কাজ করতে হবে, তাতে আপনি ফল পাবেন। তারপর ই-লার্নিং এ আপনাকে টেকনিক্যাল সাপোর্ট সার্ভিসেস থাকতে হবে। টেকনিক্যাল সাপোর্টটা সবসময় চাইবে আপনি যখন অনলাইন পড়ালেখা করছেন বা পড়াচ্ছেন কোনো ধরনের ইন্টারাপশন না হয়, ওইটা তারা চাইবে। তো আপনাদের যেটা বুঝাচ্ছি যে প্রত্যেকটা স্টেকহোল্ডার গ্রুপ যারা আছে, শিক্ষক, ছাত্র, অর্গানাইজেশন, টেকনিক্যাল সাপোর্ট, তাদের কনসার্ন
কি এটা আপনাদের বের করতে হবে। Once you can satisfy the needs of the stakeholder groups, you are on the right path to e-learning. These are your customers that you serve. If you cannot serve your customer the way they want it, your business is not going to flourish. It's going to go down. Be customer sensitive. Organization চাইবে কি যে স্টুডেন্টরা যেন ক্লাসে থাকে এবং ওরা যেন ক্লাস ছেড়ে চলে না যায়। তো আমি চিন্তা করলাম আমি খুব ব্লেসড একজন বাংলাদেশি হিসাবে। I was the first one to coin the term web-based instruction in 96. আমার web-based instruction bookটা, যে বুকটা আজকে আমি অটোগ্রাফ করে যে কোনো একজনকে দেবো, আপনারা জানেন না, শেষ মুহূর্তে দেবো। তো এই বই লেখার পরে আমাকে সবাই জিজ্ঞেস করেছিল হোয়াট ইজ ওয়েব-বেসড ইনস্ট্রাকশন। এই 96 এ ওয়েব সম্পর্কে কোনো ধারণাই কারো ছিল না লেখাপড়া নিয়ে, কিন্তু ওয়েবকে তারা ইউজ করতো, বিগ কোম্পানি ইউজ করতো তাদের ওয়েবসাইটের জন্য, যেমন about products and services. But there is a difference between web-based instruction versus web-based information. So 96 এ companies গুলো web use করছিল informational purposes for their products and services. But to be instructional, আমি বইতে লিখেছি আপনাকে ছাত্রদের সম্পর্কে জানতে হবে, আপনাকে জানতে হবে ইনস্ট্রাকশনাল ডিজাইন, আপনাকে জানতে হবে মিনিংফুলি কিভাবে ওয়েব ইউজ করে ছাত্ররা শিখবে, এবং আপনার একটা পদ্ধতি থাকবে ছাত্রদের কাছ থেকে আদায় করে নেবেন এন্ড দেখবেন অ্যাসেসমেন্ট করে তারা শিখেছে কিনা। তো আমি করলাম কি, তখন আমি ইউনিভার্সিটি ট্যাক্সেসের প্রফেসর ছিলাম, সবাই জিজ্ঞেস করছে যে 97 এ তো আমাকে একটা ক্লাস দেখাও যে অ্যাকচুয়ালি ট্রুলি ওয়েব বেসড ইনস্ট্রাকশন আমার নেই। তখন আমি চিন্তা করলাম আমি ইউনিভার্সিটি ট্যাক্সেস আমাকে টিচিং এ ক্লাস কল ইনস্ট্রাকশনাল ডিজাইন, and I will send one of my students to Amazon forest in Brazil, and how can I teach him remotely? তখন অনেক ধরনের চিন্তা করতে if by the blessing of the book I have been traveling different parts of the world, সবাই আমাকে জিজ্ঞেস করছে ওয়েব বেসড ইনস্ট্রাকশন সম্পর্কে, অনেক ধরনের ইস্যু আসছে, কিছু উত্তর আমার জানা আছে, কিছু উত্তর আমার জানা নেই, আমি শিখছি। তখন আমি করলাম কি, অ্যাকচুয়ালি এই বইতে এরকম একটা মডেল, এটা আমার একটা বই, এই বই কাকে দিচ্ছি না অবশ্যই, এই বইটা এটা মডেলটা, আমি এই মডেলটা কিভাবে আসছে আপনাকে দেখাবো। আচ্ছা, এই মডেলে যখন সবাই আমাকে জিজ্ঞেস করছে যে এইটা কেন, ওইটা আছে নাকি অ্যামাজন ফরেস্টে, স্টুডেন্টরা বলবে আমার লাইব্রেরি কোথায়, আমি তো জঙ্গলে পড়ে আছি। আচ্ছা, তারপরে আরেকজন বলছে, ওই একই ছেলে বলছে হ্যাঁ আমি যে পরীক্ষা দেবো আমি কিভাবে পাস করবো, আবার কি করবো, আবার বলছে আমার যদি কোনো আটকিয়ে যায় কাকে জিজ্ঞেস করবো। তো আমি করেছি কি, এই সম্পূর্ণ যত ইস্যুগুলো আসছে ইস্যুগুলোকে নিয়ে আমি আস্তে আস্তে ক্লাস্টার করলাম, গ্রুপ করে। তো আমি অ্যাকচুয়ালি 7টা গ্রুপ এনেছিলাম, কিন্তু আমাদের আমেরিকান এডুকেশনাল অ্যাসোসিয়েশনের কিনোটে আমাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, তো এরপর 8টা করেছি আমরা। তো এই ইস্যুগুলো করার পরে আমি পৃথিবীর নাম করা লোকদের কাছে আমার মডেলটা পাঠালাম, এবং ওরা রিভিউ করে আমাকে গো হেড দিল। নাও আই প্রেজেন্ট দ্যাট ইন ওয়ান অফ দ্য বুকস ইন 2001। নাও টুডে আজকে যেটা দেখাবো সেটা আপনাদের একটু পরীক্ষা নেব, তো প্লিজ মনে রাখবেন, একটু খেয়াল রাখবেন। আমি মাস্টার। প্রথম হচ্ছে প্যারাগজিক্যাল, প্রথম ইস্যু পেয়েছি প্যারাগজিক্যাল, যে প্যারাগজি হচ্ছে ডিলস উইথ লার্নিং এন্ড টিচিং ইস্যুস। তারপর কিছু টেকনোলজিক্যাল ইস্যুস, হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনফ্রাস্ট্রাকচার, 3G, 4G, 2G, whatever you say, that comes another major issue. Interface design. ইন্টারফেস ডিজাইন মানে কি, আপনি তো ক্লাসে পড়াচ্ছেন, আছে আমাদের অনারেবল টিচার্সরা যে সুন্দর করে প্রেজেন্টেশন দেখালো, আই ওয়াজ ভেরি প্লেসড, আই রিয়েলি ওয়াজ ভেরি প্লেসড। মনে করুন আমরা ক্লাসে পড়াচ্ছি, তো ক্লাসের পরে আবার ওদিকে অনলাইনে যাচ্ছে বা ক্লাসে পাওয়ারপয়েন্ট ইউজ করছে, এই যে একটা ট্রানজিশন ফ্রম ওয়ান প্লেস টু আদার প্লেস, এই জন্য একটা সুন্দর একটা ইন্টারফেস ডিজাইন দরকার আছে। ইন্টারফেস বিটুইন দ্য লিঙ্কস, ইন্টারফেস বিটুইন দ্য টেক্সট, ইন্টারফেস বিটুইন দ্য মোডস। তারপর পেলাম ইভালুয়েশন। সি আমরা যখন ক্লাসে পড়াই, ইউনিভার্সিটি যাচ্ছি, পড়াচ্ছি, স্টুডেন্টসরা ইউনাইটেড স্টেটস আমাদের ইভালুয়েট করে।
কিন্তু একটা যদি পাখা কাজ না করে বা কম্পিউটার কাজ না করে এটা আমি জানলাম না। লেখাপড়ার সুন্দর একটা লার্নিং এনভায়রনমেন্ট করতে হলে আপনাকে ছাত্রকে সম্পূর্ণভাবে দরকারি সাহায্য দিতে হবে। তো এই জন্য অনলাইনে ইভালুয়েশনের জন্য আপনি লার্নার অ্যাসেসমেন্ট তো করবেন। ইন এডিশন টু দ্যাট ইউ হ্যাভ টু ইভালুয়েট দ্য লার্নিং এনভায়রনমেন্ট, হু ইজ টিচিং দ্য ক্লাস, who actually wrote the script or wrote the content for the class, and who was the graphic designer, who was the programmer. So online is a good opportunity. একটা picture যদি দেখতে খারাপ হয়, একটা graphic design যদি খারাপ হয়, আপনাকে ইনস্ট্রাক্টর আর টিচারকে বলার দরকার নেই, সেটা যে আর্টিস্টকে বলতে হয়। So there's a way to get input and feedback from the learners and tell the graphic designer with subject matter experts যে এই গ্রাফিকটা ঠিক করা উচিত। তারপর আসবে ম্যানেজমেন্ট। আমরা যদি ক্লাসে যাই, আমরা হেঁটে ক্লাসে গিয়ে নোটবুক থেকে পড়ে সব শেষ করে দিই। উই ম্যানেজ আওয়ার ক্লাস লাইক দ্যাট, বাইন্ডার নিয়ে যাবো, বুক নিয়ে যাবো। কিন্তু অনলাইনে আশ্চর্য হয়ে যাবে, অনলাইনে এক একটা ম্যাটেরিয়াল আসছে না। আপনার কিছু ম্যাটেরিয়াল হয়তো আপনি অন্য একটা ইউনিভার্সিটি থেকে ইউজ করছেন, অন্য একটা স্কুল থেকে ইউজ করছেন, অন্য একজন কোম্পানি থেকে ইউজ করছেন লার্নিং ম্যাটেরিয়ালস। তো আপনাকে অনলাইন লার্নিং you have to do a lot of management of learning material which are distributed all over the place in the world. আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি, থ্যাংক ইউ। রিসোর্স সাপোর্ট। রিসোর্স সাপোর্ট হচ্ছে এই যে জিজ্ঞেস করলাম অ্যামাজন ফরেস্টে ও কিভাবে লাইব্রেরি কাগজ পাবে বা পেপার পাবে, তার you should have digital library, online resources. কাউন্সিলিং, জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে আমি ডিরেক্টর ছিলাম, পড়াতাম, তখন আমার স্টুডেন্টের মাঝে মধ্যে একটু ফ্রাস্ট্রেট হয়ে যেত, ডেথ ইন দ্য ফ্যামিলি সামথিং, আই হ্যাভ টু ডু e-counseling for them. So you need to have a counseling because online education, students have to be very self-disciplined. They have to do their work in a very attentive way, and deadlines maintain করতে হবে। So actually student can become much more disciplined because day goes by, they have to finish the work. They don't know আপনাকে রিসোর্স সাপোর্টে কাউন্সিলর কাছে যেতে হবে, অনলাইনে আপনাকে সাপোর্ট দিতে হবে। How about the library? We go to the library, ask for the reference librarian, what are the books that I can read? So you need to have an e-librarian. So আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সারা বিশ্বে আমি যা দেখেছি, কিন্তু আপনার প্রেক্ষিতে, আপনার কনটেক্সটে you may not be able to pay attention to all this, but my intention today is to alarm you that you think through this thing. বুঝছেন ব্যাপারটা? You think through this thing that if you make a mistake, it's fine, but you know that you needed to have it, but because of your capacity, because of your budget, you don't have it. But you cannot deny the fact these are the real things you do need for your learners, the customers. Next one is ethical. Ethical consideration in e-learning is so important. এই যে একটা ছেলে ক্লাস নিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, প্লাজারিজম, ও যে অ্যাকচুয়ালি পরীক্ষা দিচ্ছে বা নিচ্ছে আপনি কিভাবে জানেন? তারপরে অনেক কিছু আছে, জিওগ্রাফিক্যাল ডিভার্সিটি। আপনি এখানে আছেন, আমি আমেরিকা আছি, আমার সকাল, আপনার গভীর রাত, আমি যদি লাইভ ডিসকাশন করতে চাই পারবো না। যে আপনাকে এথিক্যাল কনসিডারেশন করতে হবে। নেক্সট ওয়ান ইজ ইনস্টিটিউশনাল, যে একাডেমিক, স্টুডেন্ট সার্ভিসেস, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস, যে আমরা ক্লাস যেগুলো দিচ্ছি, সেম ওয়ে উই শুড বি থিংকিং অ্যাবাউট অনলাইন। অনলাইন e-learning is not easier. More work goes behind it. But once you do it, why are you doing online? Because you have no other options. You are there, no, you are here, they are there, they are students. If a teacher say that Abraham Lincoln did this in 1923 and this type of thing or whatever, or 1875, the students, they have the little mobile phone, the smartphone. They can Google it, find out, no teacher, I think the correct answer is this. Your students in the information society will make you obsolete. আপনারা অচল হয়ে যাবেন। আজকালকার এই ইনফরমেশন সোসাইটিতে আপনাকে
আপ টু ডেট থাকতে হবে। আমি জানি আমরা যখন কলেজে ছিলাম আমরা এগুলো শিখিনি, কিন্তু আপনাকে শিখে নিতে হবে টু সার্ভ, টু কেটার দ্য নিডস অফ ইউর লার্নার্স। বুঝতে পারছেন? সো I am, while I was giving this talk at Columbia University in New York, so one of the deans said that, Badrul, you are the lawyer for learners. I said, exactly it is. Because we have to promote the learner's need. Because if learners' needs are not met, they are not 100% satisfied and they are not learning. আপনিও তো মনে করতে পারেন, ওকে ঠিক আছে আমি অনলাইন একটা দিয়ে দিলাম, এখন আমি বিচে গিয়ে ঘুমিয়ে বসে আছি। পারবেন না। অনলাইন আপনাকে ধরে ফেলবে যেখানে দাম দেখানো, কারণ কি ওরা ইমেল পাঠাবে। সো আপনি বানিয়ে বসে থাকতে পারবেন না। অনলাইন হতে হবে কি, it has to be meaningfully designed for learners and must be facilitated as is required by students. আমি কথাগুলো বলছি, আপনাদের কেমন লাগছে? এটা কি মেক সেন্স? আচ্ছা, অনেক সময় আমাকে ভালো বলতে হবে না, মানে আপনার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনি মনে রাখবেন। বাট আমি যেটা দেখেছি, আমি লাইক আই সে, আমরা একটা বই 14 ল্যাঙ্গুয়েজ অলরেডি ট্রান্সলেটেড ইন ডিফারেন্ট কান্ট্রিজ। আমি যাচ্ছি, শুনছি, তো আমি দেখছি কি ইট ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট আমরা পে অ্যাটেনশন টু দ্য থিংস দ্যাট উই নিড টু ডু। আমি একটা আর্টিকেল লিখেছি যে stupid is not technology, is pedagogy that leads e-learning. Technology is on the side. অনেকে বলতে কম্পিউটার এনে শুরু করে দেয়। No, I am the biggest promoter of from Bangladesh, inshallah. That's what I want to do. Creating low-cost learning using locally available low-cost technologies and locally available pedagogical practices. মানে কি, আমরা বাইরে থেকে একটা পদ্ধতি আনলে এটা হবে না। আপনারা শিক্ষক আছেন, প্রফেসর আছেন, ট্রেনার আছেন, আপনারা জানেন কোন পদ্ধতিতে, কোন কৌশলে আপনি শিখালে ছাত্ররা শিখে ভালো, ওটা হারাবেন না। কিপ দ্যাট অ্যালাইভ। আর আমাদের দেখতে হবে, আমি লাস্ট মেতে তো আই কল ফর মোবাইল ইন্ডাস্ট্রিজ টু ক্রিয়েট লো কস্ট স্মার্টফোনস। ইনশাআল্লাহ ইট উইল হ্যাপেন। আমি ইউএসএ তে একটা বক্তৃতা দিয়েছিলাম, ওখানে ড্যান জায়না ছিল অ্যাম্বাসেডর, ওনার সামনে আমি ডিক্লেয়ার করেছিলাম যে বাংলাদেশ থেকে শুড কাম দ্য লো কস্ট লার্নিং সলিউশন দ্যাট রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড শুড ফলো, বিকজ বাংলাদেশ ইজ দ্য হোম অফ সাম innovative ideas the rest of the world are using it. We want to do it. So আপনারা আমার অনুরোধ যে আপনারা রিয়েলি আপনাদের মনে করুন কি পদ্ধতিতে আপনি ক্লাসে পড়ান, কোন কন্ডিশন আপনি পড়ান, ছাত্র শিক্ষার্থীরা পছন্দ করে। Keep that alive. Look for technologies that you can use. আরেকটা জিনিস, আমি এনায়খান ভাই কোথায় নাই কোথায় এখন, এনায়খান ভাই বলে যে মানে সবাইকে তো একটা একটা ল্যাপটপ দেওয়া যায় না, একটা ল্যাপটপ দিয়ে অনেকে শেখা যায়। আমি যখন ইউএসএতে ছিলাম, আমার মনে আছে সে 85 একটা প্রোগ্রামিং এর একটা কম্পিউটার, আমরা 12টা ছিলেন আমেরিকাতে গ্র্যাজুয়েট স্টুডেন্ট। আপনি স্কেজুল করবেন 1 ঘন্টা ইউজ করতাম, আমার 10টা কম্পিউটার লাগেনি, একটা কম্পিউটার শেয়ার করে করেছিলাম। তা আপনাদের উই আর অলরেডি ব্লেসড, উই হ্যাভ দ্য ফ্রিডম ইন দিস মান্থ। I think from now on you have to do a service to your country যে যতটুকু আছে অতটুকু ইউজ করে ইলেকট্রনিক করা যাবে। রেডিও ইউজ করবেন, টেলিভিশন ইউজ করবেন, সিডির আপনি সব মিলিয়ে আপনি লার্নিং করবেন। ইন্টারনেটের কানেক্টিভিটি সবসময় নাও থাকতে পারে, কিন্তু আপনি অল্টারনেটিভলি অন্যভাবে করুন, ব্লেন্ডেড ই-লার্নিং। আচ্ছা, এই বঙ্গবন্ধু প্রজেক্ট ডক্টর মুশিউর রহমান এখন ইয়েতে আছে, এখানে হয়তো আপনাদের এই ট্রান্সলেশনে হয়তো একটু ইয়ে থাকতে পারে। আচ্ছা, প্যারাগজিকে আপনারা কি বলেন? শিক্ষা কৌশল, শিক্ষা শিখন কোনটা? শিক্ষা বিজ্ঞান। আচ্ছা উনি ভাই শিক্ষা বিজ্ঞান। আচ্ছা, তো আমরা বলছি পড়াশোনা। তো এখন আপনাকে আমি ইংলিশে দেখিয়েছি এবং বাংলায় দেখাচ্ছি যে একটা ছাত্র বা শিক্ষার্থীকে যদি ই-লার্নিং বা লার্নিং হেল্প করতে চান, তাহলে প্রথমে আপনার শিক্ষা বিজ্ঞান দেখবেন, শিক্ষা বিজ্ঞানে কি ধরনের পদ্ধতি, কি ধরনের কৌশল আপনারা ব্যবহার করলে ছাত্ররা শিখে। লার্নিং দ্যাট স্টিক্স,
লার্নিং দ্যাট স্টেক্স, খালি মুখস্থ করলে হবে না, বিভিন্ন পদ্ধতি যেটা কাজ হয় সেটা করবেন। প্রযুক্তি, আমি প্রথম আলোতে আমাকে 2005 এ এডিটোরিয়াল ইন্টারভিউ করেছিল, আমি বলেছিলাম প্রযুক্তি গ্রহণে দেশ দ্বিধা করলে পিছিয়ে পড়বে। সে আমরা পিছিয়ে পড়তে চাই না। আমি এখান ভাই আমি চেন্নাইতে একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আমার একটা মোবাইল কানেকশন টু মাই কম্পিউটার, একটা ছেলে টোকাইয়ের মতো এসে করে দিল। তবে জিজ্ঞেস করলাম তুমি কি লেখাপড়া জানো, ডু ইউ নো এনি অফ দ্য ক্যারেক্টার্স? না, করো কেমনে? তো মামা শিখিয়েছে। এই একটা ছেলে উইদাউট এনি একাডেমিক ট্রেনিং ক্যান পারফর্ম এ টাস্ক। That's the first functional learning. I'm proud of it. And about 2 minutes ago, আমি ওকে নিয়ে কথা বলেছিলাম চ্যানেল সে অনুষ্ঠানে, এবং এনটিভি অনুষ্ঠানে তাই করেছি। See, I'm proud of আমাদের শিক্ষার্থীদের অনেক মেধা আছে, কিন্তু ওদের টুল নেই, সুযোগ নেই। আপনারা কি পারবেন সেই টুল এবং সুযোগ সৃষ্টি করতে? আমার খুব ঘনিষ্ঠ মন্ত্রী মহোদয় বললেন যে একটা ডিজিটাল ডিভাইড হয়ে গেছে, কারণ নেই, একদমই নেই। কিন্তু যাদের আছে তারা বুঝতে পারছে না তাদের কি আছে। আমাদের কর্তব্য হবে যে আমাদের যে প্রযুক্তি আমাদের কাছে আছে, প্রযুক্তির চেয়ে বেশি খ্রিস্টে যেটা আমাদের আছে, আমাদের হৃদয়ের টান, আমাদের ভালো সদিচ্ছা থাকতে হবে, তা এবং আমাদের পড়ানোর কৌশল, the pedagogical practices that worked before and working now. আপনারা দয়া করে এই অক্টাগন মডেলটা মনে রাখবেন, তাহলে আপনি চিন্তা করবেন হয়তো আজকে আপনার এটা করতে পারছেন না, একটা জিনিস করতে পারছেন না, কিন্তু করতে থাকবেন। Slowly you do it. You don't do the whole course online. আজকে একটা পাওয়ার পয়েন্ট দিলেন, পরে আরেকটা নেক্সটে গেলেন। আচ্ছা, টুডে আমি করব কি, তো ই লার্নিংটা আমি একটা বই পড়ছি, লিখছি, পরি ভাই ওটা ট্রান্সলেট করবে। E-learning, meaningful learning at the top of the world, মানে আমার সব বইয়ের সম্মেলনে আমি করছি, বাংলাদেশ উপহার দেব। ই শিক্ষা এবং ই প্রশিক্ষণ। ই লার্নিং মানে হচ্ছে ই শিক্ষা এবং ই প্রশিক্ষণ। ই প্রশিক্ষণ মানে হচ্ছে ই ট্রেনিং। শিক্ষকদেরকে আমরা ট্রেনিং দেব, ট্রেনারদের ট্রেনিং দেব, গভর্নমেন্ট অফিসারদেরকে ট্রেনিং দেব, ওটা হচ্ছে ই ট্রেনিং। আর ই শিক্ষা হচ্ছে ই এডুকেশন। সো ই লার্নিং ইনক্লুড বোথ ই ট্রেনিং এন্ড এডুকেশন। So দোয়া করবেন আমরা যেন বইটা পড়তে পারি এবং আমাদের mass population including part of West Bengal, India, আমরা এটা ইয়ে করবো। I've been very successful writing books and my books are really bestseller, go all over the world, খুব ভালো লাগে। সব সময় জিজ্ঞেস করে what are you doing for Bangladesh? I recently appointed an honorary distinguished professor from Egyptian government, and all the places I go there, what have you done for Bangladesh? All the ministers that I knew from previous years, I cry out that I'm in trouble. I have to do something for Bangladesh. In this administration, Anakan Bhai, Punit Bhai, all we got together and we are making some progress. Inshallah, someday we will some system will create that will help আমাদের অপবার মনসাধন। So এই মডেলে করবেন কি, আপনার ইয়েকে, আপনার স্টুডেন্টকে সেন্টারে রাখবেন। এই প্রশ্নগুলো আর ক্যাটাগরিতে জিজ্ঞেস করবেন, টিচারকে ওখানে রাখবেন, আর ক্যাটাগরি জিজ্ঞেস করবেন, প্রত্যেক টেস্টের ভোটার টোকেন মাঝখান থেকে প্রশ্ন শুরু করবেন, তখন দেখবেন আপনার কি আছে, কি নাই, কি করতে হবে। আমার 5 মিনিট সময় আছে, আপনারা এটা আমি দেখাবো আমার যেটা কোথায় আছে। তো আপনাকে অ্যাকচুয়ালি দেখাতে হবে যে ই লার্নিং সবকিছু ই লার্নিং এ করতে পারবেন না। ইউনিট ব্লেন্ডেড লার্নিং মানে যে ক্লাসটাতে যে অংশটা ইউ ক্যান ডু ই লার্নিং, ডু ইট ই লার্নিং। যে কন্টেন্টটা আপনার ফেস টু ফেস ক্লাসে, ইউ মাস্ট ডু ফেস টু ফেস ক্লাসেস। আপনাকে এই ধরনের একটা ডিসিশন নিতে হবে। এই ফিগারটা আমি দেখাতে চাই। আপনারা কি কেউ বলতে পারবেন এখানে কি হচ্ছে? সার্জারি, অপারেশন, তাই না? আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে সার্জারিটা হচ্ছে, অন্যান্য জায়গায় সবাই দেখছে। এখানে কি হচ্ছে জানেন? এখানে অ্যাকচুয়ালি মেডিকেল স্টুডেন্টরা অপারেট করছে, এখানে দেখছেন, এখানে কিন্তু পেশেন্টের নাক আছে। এটা হচ্ছে ফেস টু ফেস। সো এই ক্ষেত্রে
যে ওরা ই লার্নিং ইউজ করেছে ইনস্ট্রাকশনাল স্টাডিজ এন্ড ইনস্ট্রাকশনাল ডেমনস্ট্রেশন, ওরা ভিডিও কনফারেন্সিং করেছে। কিন্তু আমি জানি আমি এত খেলাধুলো করে হাত পা আমার অনেক জোড়া ভাঙা, আমার ওয়াইফ সবসময় দুষ্টামি করে বলে আমার জন্য একটা ই বেদিং বডি পার্টস কিনতে হবে, আমি এত সার্জারি দেখেছি। তো আই উড নট গো টু এ সার্জন হু গট MD or MBBS from a virtual university. আমি চাই আমার ডাক্তারে রক্ত ধরবে, পেশেন্টের সাথে কথা বলবে, আমাকে মেক মি ফিল গুড। তো তার মানে নট এভরিথিং ক্যান বি অনলাইন এন্ড ভার্চুয়াল। তবে আমি যখন সার্জারি করবে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ক্যান সি ইট হাউ ইজ ডান। কিন্তু যদি ছাত্ররা শিক্ষার্থীরা যখন করতে হবে তাদের ব্লাড টাচ করতে হবে, দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য এনভায়রনমেন্ট। সো ইট ইজ নট অনলি লার্নিং, ইটস কল্ড ব্লেন্ডেড লার্নিং। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা যদি বুঝতে পারেন তাহলে আমার জন্য লাইফটা একটু ইজিয়ার হবে। আমি একটু মুভ করি ফাস্টার। এই প্রত্যেকটা ক্যাটাগরিতে একটা একটা ইয়ে আছে, তো একটা ক্যাটাগরি আপনাকে আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা দেখেন, এই যে সারা পৃথিবীতে আপনি যখন অনলাইনে একটা কোর্স দিচ্ছেন, এটা কিন্তু অফার সব দেশে অফার করা যায় এটা। তো মনে করেন এক এক জায়গায় এক এক ধরনের সময় আচ্ছা, এটা বলি, আমি যদি আমেরিকা থেকে ক্লাসটা করাই এবং আমি চ্যাট ডিসকাশন করো, আর আমি থাকবো হয়তো 8 in the morning, ইভেন আমেরিকা দিতে হবে 5টা সকাল 5টা হাওয়াইতে, তাহলে যে জিওগ্রাফিক লোকেশন আমি ওরকম কোনো সিনক্রোনাইজ করতে পারবো না। তো আপনি বলছেন আমি তো বাংলাদেশে, আমি তো টাইম একই রকম, কিন্তু কে জানে বাংলাদেশের একটা টিচারের এই ছোট্ট কোর্সটা যে সারা দিতে যাবে না। এখন নতুন একটা কথা বেরিয়েছে, মুখ ম্যাস ওপেন কোর্সেস, টপ ইউনিভার্সিটি ফ্রি কোর্সগুলো দিচ্ছে। তো আপনি whatever you create in Bangladesh today, it is you're thinking locally, but you're acting locally, but you're delivering globally. You see, get ready. মনে করুন আজ এখন সারা পৃথিবী, ঢাকা বাংলাদেশ মনে করেন সকাল 4টা, একজন ঘুমাচ্ছে, 5টা ইউএসএ ওয়াশিংটন ডিসি 5টা বাজে, বাচ্চারা খেলছে। আচ্ছা, এই সময় বাচ্চারা এখানে খেলাধুলা করবে, শিখতে পারবে, কিন্তু ও ঘুমাচ্ছে। তো আপনার যদি একটা স্টুডেন্ট থাকে 5টার দিকে যদি আপনি লাইভ ডিসকাশন করতে চান চ্যাটরুম, ও তো ঘুমাচ্ছে। এই ধরনের সেনসিটিভিটি আপনার থাকতে হবে। আপনাকে আমি থাউজেন্ডস অফ এই ধরনের ইস্যু দেখাতে পারি, তো আপনি কোয়েশ্চেন করবেন, ক্রিটিসাইজ করবেন, whatever you can take care of, that's fine, but thinking about the issues is most important. So you cannot do live chat if you have students coming from different parts of the world with a diversity of geographical locations. And কথা হচ্ছে, are you ready to offer your courses online? আজকে কিছু প্রশ্ন দিয়ে some of the issues I brought up for this octagon, এটা দিয়ে আপনি কিন্তু not only you can design courses, but also you can build a university. So Bangladesh Virtual University, I want to initiate this so that we can get a lot of flexible professional development courses and things like that. A hub for excellence in open and flexible learning. Open মানে anytime নিতে পারবেন, flexible মানে একদম flexibly distributed, আপনার মতো করে। তো আমার একটা সাইট আছে বাংলাদেশ ভার্চুয়াল ইউনিভার্সিটি, আবার আপনাকে দেখাচ্ছি অক্টাগন। এই বাংলাদেশ ভার্চুয়াল ইউনিভার্সিটি অক্টাগন আইডিতে করব ইনশাআল্লাহ, এবং আমার ফেসবুক আছে একটা দেখাই। এই বইটা এই সৌভাগ্য যে 14 ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটেড দিস বুক, এবং এখান থেকে আজকে টকে রেগুলারলি আসছে। আরেকটা বই আমার নেই, এই বছর আরেকটা বই বের হয়েছে, বইগুলো তো ভারী ভারী হয়েছে, এই বইটা এই বছর বের হয়েছে, সো আরো বের হচ্ছে, তো ইনশাআল্লাহ দোয়া করবেন। আর এখন অ্যানাউন্সমেন্ট, we are trying to do a new book by meaningful learning, e-শিক্ষা এই প্রশিক্ষণ। আপনারা একটু খোঁজ খবর নেবেন, এবং আমরা এখানে পোটেনশিয়াল পাবলিশিং অপরচুনিটি আছে এখানে, আর বাংলা হবে আমাদের স্নোবাজন এবং আমাদের প্রিয় অনিল ভাই এটার ট্রান্সলেশন করবে। তাই মনে করেন আমি বাংলা পারি না, আমিও বাংলা পারি, কিন্তু আমার থেকে বেটার।
এবং উনি ওনারটা খুবই সুন্দর করে করতে পারবেন। আপনাদের অনেক ধন্যবাদ জানাই এবং ধন্যবাদের পরে আপনার এই প্রেজেন্টেশন যদি আপনি পেতে চান eSonarBangladesh.com এ যাবেন। eSonarBangladesh.com বা এই সোনার বাংলাদেশ, এটা আমি এস্টাবলিশ করেছি। তো এইগুলো আপনাদের অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লেগেছে আপনাদের সাথে বাংলায় দেখতে পারবো। ধন্যবাদ ডক্টর খান, আপনার খুব সুন্দর প্রেজেন্টেশনের জন্য। আমরা অক্টাগোনাল মডেল সম্বন্ধে শিখলাম। This is basically 8-sided philosophy of how e-learning should be designed and delivered. এবং আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে local practices, local approaches and possibly also local technologies, যেগুলো আমাদের চিন্তা করতে হবে এবং সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমরা প্রথম প্যানেলিস্টের কাছে চলে যাব এখন। ডক্টর রাজশ্রী দত্ত কুমার, ভাইস প্রেসিডেন্ট স্ট্র্যাটেজিস এন্ড অ্যালায়েন্সেস, মোজাইক নেটওয়ার্ক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। উনি কিছুটা বাংলায় বলতে পারবেন আমার ধারণা, বাংলাতেই বলবেন। নমস্কার, গুড ইভিনিং। চেষ্টা করবো বাঙালি মেয়ে তো বাংলা বলার চেষ্টা করবো, কিন্তু Indian country has multiple culture, multiple language and multiple society. So I am born and brought up in a state called Bihar, which is now a Jharkhand. Now it has been, that part of Bihar has kind of become Jharkhand. But my mother language remains Bangla, the culture remains Bangla, the food habit remains Bangla. But the fact that I have studied in a school that had local content, which was again influenced or embedded in the very Bihari culture or very Jharkhand or southern Bihar at that time culture. So I did my schooling in Hindi. So perhaps you have to bear with me for my Bangla. Thank you. So I represent this organization called Mozaik Network India, and I don't know if the presentation has been uploaded. We are in the space of providing English language skills and employability skills for the higher education students and for the BPO sector, for rural engineering colleges. And we are also providing with the school education segment with a complete assessment platform. But I am not here to talk about the organization. Of course, a brief presentation is definitely there, but we may choose to skip that. But I thought I'll just share what we are doing, very random slides that I could manage to create. So we'll try and talk something about what is happening in the Indian context. And since be it Bangladesh or India, we belong to the South Asian community, our challenge is almost similar. Our Indian government major thrust is basically to build the skill sector, the skill development and the vocational education. So I've just tried to jot down few information for your perusal and reference, and we may have questions. Yeah. So the topic is basically opportunities beyond classroom, bridging the knowledge and opportunity gap. আমাদের দেশে যে সমস্যাটা আমরা খুব বেশি ফিল করি, that there is a huge disconnect between the curriculum that is taught at the school level or higher education level and the requirements that we have at the industry level is there's a huge gap. So how do we bridge that gap? So we thought, why not we create some skills which can be called which can be bridging the knowledge and opportunity gap. So the knowledge is what we get when we are studying in a formal establishment like higher education institution or colleges or schools, and the opportunity that is given to us by the industry. So how do we bridge that gap? So that was the content that I thought I would be able to carry my slides on, but I don't know if I've been able to just do justice to that. So a brief overview.
Education in India is basically, India has a federal government structure. So as a result, education is a state subject as well as central subject. Central government education is a very critical subject. At the same time, state level of education state governments, they are very serious about it. Federal structure is this is again my personal opinion. Education state and government মাঝখানে কোথাও একটা স্টেট সেন্টারের মাঝখানে কোথাও একটা মিসিং একটা গ্যাপ রয়ে গেছে আর ওটা রিজন কি এই জন্য নাকি গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেলে পলিসিস গুলো বানানো হয় স্টেট গভর্নমেন্ট লেভেলেও পলিসি বানানো হয় কিন্তু ইমপ্লিমেন্টেশন অফকোর্স দ্য স্টেট হ্যাজ টু ডু সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু বাজেট অ্যালোকেশন দেয় কিছু রিসোর্সেস দেবে কিন্তু স্টেট গভর্নমেন্টকে করতে হবে তো স্টেট গভর্নমেন্টসের একটা প্লি থাকে ইন্ডিয়াতে কি সেন্ট্রাল লেভেলে যদি পলিসি বানানো হচ্ছে then they have to take the state governments also into consideration which they find that they are not taken into consideration. So that's again, I mean, that's where we are actually struggling. We are trying to bridge the gap between the state government aspirations as well as the central government performance or their policy initiatives. So as I've already mentioned that we have a diverse society and culture, so we have elementary education, secondary education, higher adult education, technical and vocational education. But then coming to the higher education segment, we have 42 central universities and I don't want to read through the slides. I hope the font size is legible enough. So we have 285 state universities and overall we have 567 universities. And we also have 112 private universities. Now what happens if we have a federal structure, the education is with the central government, education is with the state government and no one is doing anything towards catering to the larger goal. And that's where you have 112 private universities and I don't know by today, as of today, we may have few more. So there is an opportunity for the private universities to kind of come up and to take that ownership of giving education to the larger society. And we have huge investment, not only from the private sector but from the government, because government till date is actually providing the 80% of the expenses are being provided by the government, the central government and the state government. But still, you see 25% of our population still remains illiterate. And 50% really, or high school only 7% can avail the higher, they can graduate, 7% only they graduate. Kintu graduation howar pore what next? এরপরে কয়েকটা চ্যালেঞ্জেস শুধু আপনাদের একটুখানি ট্রিগার করার জন্য থটসগুলোকে কয়েকটা চ্যালেঞ্জেসই লেখার চেষ্টা করেছি The quality of education, because we have a huge number, quantity is so big, আমাদের জন্য quality of educationটা মুশকিল হয়ে যায় গভর্নমেন্ট লেভেলে একটু মুশকিল হয়ে যায় তাই জন্য প্রাইভেট সেক্টর প্রাইভেট স্কুলস প্রাইভেট কলেজেস প্রাইভেট ইউনিভার্সিটিজের রোল খুব বেশি দেখা যায় লোকেদের রিলায়েন্স প্রাইভেট ইউনিভার্সিটিজের উপরে অনেক বেশি আছে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিজে আবার it has to be cost effective. 80% of the population is located in rural India. তো তাদের কাছে কি অতটা ফিনান্সিয়াল মোবিলিটি থাকে কি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতে পারবে নিজেদের বাচ্চাদেরকে এটা একটা সমস্যা টিচার্স অ্যাবসেন্টিজমও আছে আর টিচার্স যে কোয়ালিটি টিচার্স ওই সমস্যাগুলো আছে কিন্তু এই যে as of 2001 there are 1522 degree granting engineering colleges. What I'm trying to hint at is despite such formal establishments in huge number, there is still a need for us to have Indira Gandhi National Open University or National Institute of Open Schooling or many state universities, state open universities that we have in India. Because the number is very high and challenges are there, the social challenges, the financial challenges are there. So now because of which we have a huge scope for online education as well as e-learning. And the universities also there, they are also opting for the dual model, which is initially it was only face-to-face, but the central universities now they have opted for dual model, that is face-to-face as well as correspondence. But correspondence being is very small.
born there. Jehetu with the Indira Gandhi National Open University taking a very responsible role of with the Minister of HRD, which handles education in India. Many of the responsibilities open and distance education responsibilities is absolutely vested with Indira Gandhi National Open University. But we also have National Institute of Open Schooling, and there I've heard that they are working very closely with the government of Bangladesh to build the open schooling system here, to arrest the dropout rates, to retain the students, and to again increase the gross enrollment ratio that we talk about. So this was just the allocation expenditure that is on education, which I thought would be necessary. Now, National Institute of Open Schooling is basically, it's again an autonomous body with the Ministry of HRD, Human Resource Development, that takes care of education is with that ministry. So, National Institute of Open Schooling is अंतर्गत some state open schooling state open schooling National Institute of Open Schooling NIS puro control kore. And since actually Indian government major thrust is on building the skilled workforce, jeta we bollam knowledge and opportunity gap jeta hocche, and there we see that there is a huge scope of building the knowledge force into workforce, skilled workforce. Sheta ora at school level shuru hocche. As NIS has a lot of projects. They have Hunar projects. They have a lot of capacity building projects. They are actually building the capacity of the postmen also, and dark savers যাদেরকে বলা হয় তাদের উপরে অনেক কটা প্রজেক্ট হচ্ছে। IGNOU, and again IGNOU is the largest open university system in the world, and it has had a huge ambitious goal to attain X number of gross enrollment, in the country. And they are doing huge work, and they also have 13 or 14 state open universities under them, and they also have various learning centers. So Distance Education Council, again, now there is a huge controversy with the IGNOU and Distance Education Council, so I thought I would not talk much about it. But I have heard that till there is Distance Education Council, which regulates, which controls, which takes care of all the activities pertaining to online or open and distance education. So far, and it was controlled by IGNOU. Now we have been told, and we are discussing, people are discussing that DEC will become an independent autonomous body, and it will be taken out of IGNOU. So that's something, and I don't want to cut a sorry face at all. So distance education is, institutions have expanded at a very rapid rate, but most of these institutions need an upgradation in their standards and performance. There is a large proliferation of courses covered by distance mode without adequate infrastructure, both human and physical. IGNOU programs যেটা কি gross enrollment ratio টা কি করে মানুষ increase করতে পারে. So they started some innovative models. They started this concept called community college, which is absolutely concept, US concept, but they got it here in India. We got it in India, and government has supported them big time. And so what they have done, they have also, and this is again a PPP sort of model, wherein the private colleges, the private institutions, the training institutes, they are partnering with IGNOU, and they are trying to have as many students from the lesser privileged, strata of the society getting enrolled in the system. So as a result, this institutes, this training centers, they provide training, and IGNOU gives them that academic certification, which is required. So Gyandev is also one of the models, and the Telecenter Academy is also, they are just trying to, these are the few programs, the innovative models that they have used to increase the gross enrollment ratio. Now the major thrust with the Indian government as of today is basically to build the skill development and vocational education. And they realize that at the higher education level, since the course curriculum is, it requires huge sort of reshuffling. So they have started introducing vocational education at the school level itself. So why the students, and that's happening in the government school, and I'm sure in the months to come or years to come, the private schools will also have the same model.
because government has not taken a lead into it. The budget for 2012-13 has, the government has doubled its allocation of funds, and under the NSDF, which is now the corpus is basically 2,500 crore. Now, why do we need it? We believe, I think, not only in India, but the entire South Asian community will be able to provide, will have the youngest population in the years to come. By 2032 or 2025, we'll have the youngest population to provide for the entire, for countries across the world. To start, 70 million new jobs have to be created. The government wants to generate that much of jobs, not only for, of course, for India, 70 million is अच्छे, but anticipation है कि जो the global population aging থাকে, then who is going to provide for the workforce, the human resource? Countries like India, Bangladesh, Pakistan, perhaps Indonesia will have the youngest population, so will be provided there. So it's better that we prepare ourselves for the challenges that we may have to face in the years to come. So they have generated around 70 million, they have proposed to generate 70 million jobs, and NSDF, NSDM, NSDC, this sort of councils, missions, these independent entities within the government, attached with the government, have already been formed, and more than 100 million young population will be added to the workforce in the coming decades, and we have that demographic dividend, we have that advantage because our population is anyway way too high. We need to engage with them, we need to engage with them gainfully, meaningfully, and we have to employ them also. But then we have to work towards it. So how do we do it? And these are the sectors with the advent of policy liberalization. 75% of these jobs would require sector and skill-specific trained workforce. Further, 90% of the jobs in India are skill-based. While only 6% of Indian workforce receives any form of vocational training. So hence, there is a huge need for having those training institutes or training skills or training establishments, and which is the government is already geared up, and they have also identified few high growth industries, high growth sectors. As you can see in the slide, auto components, jewelry, verticals, IT, ITS, security, banking, finance, media, and everywhere, retail, tourism. These are the high growth sector that the government has already identified. There are 24 high growth centers, and what the government has done, we have identified 17 ministries. So the training is not the responsibility of only the Ministry of HRD, but training has to be done with the Ministry of Rural Development, Urban Development, and Ministry of Labour and Employment, Ministry of Information Technology. So each of these industries, each of these ministries, they have a kind of, they have been given some targeted numbers, so they will have to train this X number of individuals by the year 2025. Yeah. Yes. So I'll just talk very briefly about now where I'm coming from. Basically, there is a skill shortage. There is a need to have some sort of skill intervention, and we are here to provide not only, we are not providing specific domain skills. We are here to provide skills that are required across all the sectors, across all the domains. As I have already mentioned in my first slide, that there is a huge gap between the knowledge and opportunity. We as Mosaic, we think that we can build that gap through our solutions. We provide employability skills, and we also provide English language skills. And like other companies, we also have these features. And we don't teach the basic, components or features of English. We are teaching what is, if there is a cup, how it can be used, how can I introduce myself. So since India has a huge BPO sector opportunity and other industries, and if we think that our workforce will go out of the country to help the other countries and to generate also some revenue for themselves, for the prosperity of the society, we think they also need to have some sort of finesse, sophistication, and that's where we intervene. So I'll just close it here.
And Sir, Professor Khan, he has actually pretty much explained it very exhaustively, and we are also working on the similar framework that you have actually perhaps not all the components that have been taken, the octagonal one, but we are taking the maximum components that you have talked